দেখো, আগের দিন আমরা ক্লাস 11-এর কিছু অঙ্ক আমরা সেট থিওরি থেকে করেছিলাম, হ্যাঁ। আজকে আরও কয়েকটা অঙ্ক, যেগুলো খুব মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, সেই কয়েকটা অঙ্ক আমি দেখাচ্ছি। যেমন এখন প্রথমেই যে অঙ্কটা করবো সেটা হচ্ছে সংক্ষিপ্ত 11 দাগের, দেখো 2-এর যে অঙ্কটা আছে সেটা ভীষণ ইম্পর্টেন্ট। 11 দাগের 2-এর অঙ্কটা আমি একটু দেখাচ্ছি, তোমার ভালো করে লক্ষ্য করো। তো 11 দাগের 2-এর অঙ্কটা আছে যে পি সমান একটা সেট আর কিউ একটা সেট দেওয়া আছে, দুটো সেট, একটা পি এবং আরেকটা সেট হচ্ছে কিউ, দুটো সেট দেওয়া আছে। তারা কিন্তু সেট বিল্ডার ফর্মে। কেমন? থিটা সাচ দ্যাট সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল রুট টু কস থিটা, এটা পি সেটটা। কিউ সেটটা দেখতে থিটা, সেই সমস্ত থিটাগুলো সাচ দ্যাট সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল রুট টু সাইন থিটা। অর্থাৎ পি এমন একটা সেট যে সেটার মধ্যে থিটা, যে থিটাটা এই যে ইকুয়েশন রয়েছে, ইকুয়েশনটা স্যাটিসফাই করলে থিটার যে মানটা হবে সেটা হচ্ছে সেই থিটা। আর এখানে এই ইকুয়েশনটা স্যাটিসফাই করলে থিটার যে মানটা আসবে সেটা হচ্ছে এই থিটাটা। অর্থাৎ পি এবং কিউ যে দুটো সেট রয়েছে, তোমাকে যেভাবে হোক প্রমাণ করে দেখাতে হবে যে এই সেট দুটো হচ্ছে আমার ইকুয়াল সেট, অর্থাৎ সমান সেট। দেখি বুঝতে হচ্ছে পিও একটা সেট, কিউ একটা সেট। তো এই সেট দুটোকে তোমাকে সমান দেখাতে হবে। এখন সমান অনেক রকমভাবেই দেখানো যায়, যে যেভাবেই দেখানো না কেন অঙ্কটা ঠিক হলেই ঠিক। এখন দেখো, আমি একটা প্রসেস দেখাচ্ছি। মানে এরকম দেখানো যেতে পারে যে পি কে ধরে, পি সেটটাকে ধরে ক্যালকুলেশন করতে 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 সরাসরি কিউ সেট আমি চলে এলাম, তাহলে পি আর কিউ সমান দেখাতে পারলাম। অথবা এটাও হতে পারে পি সেটটাকে নিলাম, দিয়ে একটা সিম্পলিফাই ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করতে করতে একটা রেজাল্টে এনে দেখালাম, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড একরকম দেখালাম। আবার কিউ সেটটাকে ক্যালকুলেশন করতে করতে আবার একটা রেজাল্টে নিয়ে এলাম, দিয়ে পি আর কিউ সেই দুটো রেজাল্ট যদি আমার সেম হয়ে যায়, তাহলে আমি বলবো পি এবং কিউ সমান। অর্থাৎ বাম পক্ষ আর ডান পক্ষ সমান ধরে আমি প্রমাণ করতে পারি, অথবা সরাসরি বাম পক্ষকে ধরে সরাসরি ডান পক্ষেও যেতে পারি। তো আমি কিভাবে করে দেখাচ্ছি, দেখো যেটা সব থেকে সহজ মনে হচ্ছে সেটা করে দেখাচ্ছি, হ্যাঁ। তো কিভাবে করছি দেখো, একটু দেখে নাও কিভাবে করছি আমি। পি সেটটা আছে থিটা সাজ দ্যাট সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল রুট টু কস থিটা, এটা হচ্ছে পি সেটটা। তো এটাকে এবার ক্যালকুলেশন করতে করতে যাচ্ছি, দেখো। তাহলে এর পরের লাইনে দেখো, থিটা যেমন আছে সেরকম লিখছি। কীভাবে লিখছি দেখো, এর পরের লাইনে থিটা যেমন আছে সেরকম লিখবো, যে সাইন থিটা। তো কি হলো দেখো, এর পরের লাইনে দেখো থিটা সাজ দ্যাট ট্যান থিটা মাইনাস ওয়ান সমান রুট টু। কী করে হলো? এই যে সাইন থিটা মাইনাস কস থিটা সমান রুট টু কস থিটা আছে, এই লাইনটার সমান চিহ্নের এটা বাম দিক, এটা ডান দিক, উভয় পক্ষে দেখো কস থিটা দিয়ে ভাগ করেছি, লিখে দিচ্ছি উভয় পক্ষে কস থিটা দ্বারা ভাগ করে পাই। অর্থাৎ এই লাইনটার উভয় পক্ষে কস থিটা দিয়ে ভাগ করলাম, তাহলে এখানে সাইন থিটার তলায় যদি কস থিটা লিখি, সাইন বাই কস সমান ট্যান থিটা। কস থিটার তলায় কস থিটা যদি লিখি, কস থিটা বাই কস থিটা, তাহলে ওয়ান, তাহলে ট্যান থিটা মাইনাস ওয়ান ইকুয়াল রুট টু কস থিটাকে কস থিটা দিয়ে ভাগ করলে কেটে যায়, তাহলে রুট হয়ে যায়। অর্থাৎ এই লাইনটার উভয় পক্ষে আমি কস থিটা দ্বারা ভাগ করলাম, তাহলে এই লাইনটা কি পেলাম, থিটা যেমন ছিল রয়ে গেল, সাজ দ্যাট যেমন ছিল রয়ে গেল, ট্যান থিটা মাইনাস ওয়ান সমান রুট টু। এরপরের লাইনে দেখো, আমি জাস্ট ট্যান থিটার মানটা আমি বার করে নেবো, তাহলে ট্যান থিটার, তাহলে পরের লাইনে থিটা সাজ দ্যাট ট্যান থিটা ইকুয়াল টু ওয়ানটাকে এদিকে নিয়ে চললাম, তাহলে ট্যান থিটা ইকুয়াল রুট টু প্লাস ওয়ান। আর কিছু ক্যালকুলেশন আমরা করবো না, তাহলে পি সেটটা ক্যালকুলেশন করতে করতে আমরা যে জায়গায় এসে পৌঁছালাম সেটা হচ্ছে থিটা সাজ দ্যাট ট্যান থিটা ইকুয়াল রুট টু প্লাস ওয়ান। এবারে আমার কাজ হচ্ছে পি আর কিউকে সমান দেখাতে হবে। এবার কিউটাকে নিয়ে একটু ক্যালকুলেশন করবো, কিউটাকে নিয়ে ক্যালকুলেশন করতে করতে যদি এরকম একটা জায়গায় পৌঁছে যায়, অর্থাৎ পি সেটটা যেমন এখন দেখতে হয়েছে, তাহলে এখন কাজ হচ্ছে কিউ সেটটারও এইভাবে সেম ক্যালকুলেশন করবো। ক্যালকুলেশন করতে করতে যদি আমি কিউ সেটটাও ঠিক এরকম ফর্মে আনতে পারি, তাহলে আমি বলতে পারবো পি এবং কিউ সেট দুটো একই। তো এখন তোকে এবার কিউ সেটটাকে নিয়ে একটু কাজ করছি। তাহলে কি দেখছো, কিউ সেটটা সমান দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা সমান রুট টু সাইন থিটা, সেটা লিখেছি কিউ ইকুয়াল থিটা সাজ দ্যাট সাইন থিটা প্লাস কস থিটা সমান রুট টু সাইন থিটা। এটাকেও একই রকম ভাবে আগেরটাই যেমন কস থিটা দিয়ে আমরা ভাগ করেছিলাম, তোমরা দেখেছো একই রকম ভাবে এবার এটাকে কি করবো, তোমরা সাইন থিটা দিয়ে ভাগ করবো, যেহেতু এখানে আমার রুট টু সাইন থিটা রয়েছে, এটাকেও উভয় পক্ষে আমি সাইন থিটা দিয়ে ভাগ করবো। তাই দেখো এখন উভয় পক্ষে সাইন থিটা দিয়ে ভাগ করে দেখাচ্ছি। একই রকম ভাবে আগের অঙ্কটায় যেভাবে উভয় পক্ষে কস থিটা দিয়ে ভাগ করেছিলাম, এখানেও তাই উভয় পক্ষে কস থিটা দিয়ে ভাগ করছি। তাহলে সাইন বাই কস ট্যান, কস বাই কস ওয়ান, রুট টু সাইন বাই কস ট্যান থিটা। তাহলে আগের অঙ্কে যেমন উভয় পক্ষে কস থিটা দিয়ে ভাগ করেছিলাম, এই অঙ্কেও আমি উভয় পক্ষে কস থিটা দিয়ে ভাগ করলাম। তাহলে এই কিউ এর ক্ষেত্রে উভয়কে cos থিটা দিয়ে যদি ভাগ করি, তাহলে এটা হবে tan থিটা, এটা হবে 1, এটা হবে tan থিটা। এখানেও সেই একই রকম ভাবে লিখে দাও, উভয় পক্ষে cos থিটা দিয়ে ভাগ করে পাই। দেখো লিখে দিয়েছি, উভয় পক্ষে cos থিটা দ্বারা ভাগ করে পাই। অর্থাৎ এই লাইনটা কি করে হলো, এই লাইনটা হচ্ছে ওই লাইনে উভয় পক্ষে যদি cos থিটা দিয়ে ভাগ করি, তাহলে tan থিটা প্লাস 1 সমান রুট টু tan থিটা। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমার এসছে। এরপরের লাইনে কি করছি দেখো, এরপরের লাইনে দেখো ট্যান থিটা কমন নিচ্ছি, এখানে ট্যান থিটা আছে, এখানে 1 আছে, এখানে রুট টু ট্যান থিটা আছে। কি করলাম,
ট্যান থিটা যদি কমন নিই, অর্থাৎ এই ট্যান থিটাকে আমি এদিকে নিয়ে এসেছি ধরো, তাহলে ট্যান থিটা কমন নিলে কি হবে, √2 - 1, √2 - 1, আর ওয়ানটা যেমন ছিল সেরকম রয়ে গেল। ওয়ানটা যেমন ছিল সেরকম তুমি ধরো রেখে দিলো ওয়ান, সরি ওটা ট্যান থিটা না, এটা ওয়ান হবে। তাই যদি ট্যান থিটা কমন নিয়ে নিই, ট্যান থিটা কমন √2 - 1, আর এই ওয়ানটা যেমন ছিল সে ওয়ানটা হয়ে গেল। তাহলে থিটা সাজ দ্যাট ট্যান থিটা কমন নিয়েছি √2 - 1 = 1। এইখান থেকে এবার আগের পিতে কি ছিল, ট্যান থিটার মান আমরা বার করেছিলাম, একই রকমভাবে এখানেও ট্যান থিটার মান বার করতে হবে। তাহলে এখান থেকে ট্যান থিটার মান কি করবে, 1/√2 - 1, সেটা লিখ। এখান থেকে তবে এদিকে চলে গেছি, থিটা সাজ দ্যাট ট্যান থিটা ইকুয়াল টু কত, 1/√2 - 1। এবার এটাকে কনজুগেট দিয়ে আমি গুণ করব, অর্থাৎ হরের করণী নিরসন, অর্থাৎ √2 + 1 দিয়ে লব হরকে গুণ করব। ট্যান থিটার মান এসেছে 1/√2 - 1, কারণ আমার পিতে কি ছিল, পিতে যে রেজাল্টটা ছিল সেটা হচ্ছে পি এর মান ছিল ট্যান থিটা ইকুয়াল টু √2 + 1। পি যে ছিল সেটটা, সেই সেটটা আমরা কি বার করলাম, ট্যান থিটা ইকুয়াল √2 + 1 আমি বার করেছিলাম, তোমরা দেখবে। তাহলে এখানে আমার √2 + 1 আনতে হবে, যেভাবে হোক ট্যান থিটা। তো ট্যান থিটার মান এসেছে 1/√2 - 1। তো 1/√2 - 1 দিয়ে আসে, এটাকে যদি হরের প্রতিযোগীকরণে কনজুগেট দিয়ে যদি আমি গুণ করি, তাহলে দেখো এটা আসবে। দেখো আমি প্রতিযোগী দিয়ে গুণ করে দেখাচ্ছি, করণ নিরসন করে দেখাচ্ছি। কনজুগেট দিয়ে গুণ করলাম, অর্থাৎ √2 + 1 দিয়ে লব হরকে গুণ করলাম। দেখো দেখি বুঝতে পারছো, √2 + 1 দিয়ে লব এবং হর, লব এবং হরকে গুণ করিস, তাহলে উপরে √2 + 1, নিচে √2 - 1, √2 + 1। তাহলে এইটা আবার যদি ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এটা যদি ক্যালকুলেশন করি তাহলে ট্যান থিটার মান হচ্ছে √2 + 1, কারণ নিচে a + b * -b² মানে √2 + 1 √2 - 1 মানে 2 - 1, 2 - 1 মানে নিচে 1 হয়ে যাচ্ছে, সেই জন্য একটা লিখলাম না। তো থিটা সাজ দ্য ট্যান থিটা √2 + 1, তাহলে পি যে সেটটা ছিল সেটারও মান আমি দেখেছিলাম যে থিটা সাজ দ্য ট্যান থিটা √2 + 1 হয়েছিল। এখন কিউ সেই সেটটাও ক্যালকুলেশন করতে 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 আলটিমেটলি আমি যেটা আনলাম সেটাও ট্যান থিটার মান হচ্ছে √2 + 1। তাহলে এখান থেকে কি প্রমাণ হলো, যে পি এবং কিউ সেট দুটো ডেফিনেটলি সমান, ঠিক আছে। অর্থাৎ পি সেটটার একটা রেজাল্ট বার করলাম, যেখানে দেখেছিলাম পি সেটের মান বেরোচ্ছে ট্যান থিটা √2 + 1। আর কিউ সেট তারও একে একে ক্যালকুলেশন করতে 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 আমি দেখলাম যে কিউ সেটেরও মান আমার √2 + 1 হয়ে গেল। তাহলে ডেফিনেটলি পি এবং কিউ সেট দুটো সমান, ঠিক আছে। দেখো এরপর একটু অন্য অঙ্কে যাচ্ছি, সেটা হচ্ছে কিছু প্রমাণ, যেমন 17 দাগে কিছু অঙ্ক দেখো, কিছু প্রমাণ করতে বলেছে, হ্যাঁ। যেমন 17 দাগে 2-এর অঙ্কটা আমি কোথায় দেখছি দেখো, 17 দাগে 2-এর অঙ্কটা ছিল এর কমপ্লিমেন্ট মাইনাস বি এর কমপ্লিমেন্ট সমান বি মাইনাস এ, এটা প্রমাণ করে দেখাতে হবে। যেভাবে হোক তোমাকে প্রমাণ করতে হবে, সেটা লজিক্যালি প্রুভ করতে পারো বা অন্যরকম বীজগণিত সূত্র সেভাবেও প্রমাণ করতে পারো। তো যেভাবেই হোক, যেহেতু কিছু প্রমাণে বলা নেই, শুধু বলা যে প্রমাণ করো, কীভাবে প্রমাণ করো বলা নেই, তো যেহেতু আমার কিছুই বলা নেই, আমি আমার সুবিধা মতো যে কোনো রকমভাবে যে কোনো পদ্ধতিতে প্রমাণ করতে পারি। এর কমপ্লিমেন্ট মাইনাস বি এর কমপ্লিমেন্ট ইকুয়াল টু বি মাইনাস এ, এটা আমার প্রমাণ করে দেখাতে হবে। তো আমি দেখো লজিক্যালি প্রুভ করে দেখাচ্ছি, যেভাবে ডি মর্গানস ল লজিক্যালি প্রুভ করেছিলাম। এক্স বিলংস টু এর কমপ্লিমেন্ট মানে বি এর কমপ্লিমেন্ট, অর্থাৎ বাম দিকে যেটা থাকে এক্স এলিমেন্টটা সেই সেটের মধ্যে ধরে নিতে হয়। সেভাবে ডি মর্গানস ল যেভাবে প্রুভ করেছিলাম সেই প্রসেসে দেখো এক এক আমি এগিয়ে যাচ্ছি, প্রুভ দিয়ে করছি। দেখো প্রথমেই যে কোনো একটা এলিমেন্ট এক্স, বাম দিকে যে সেট ছিল এর কমপ্লিমেন্ট মানে বি এর কমপ্লিমেন্ট, তার মধ্যে একটা ধরি এক্স বিলংস টু এর কমপ্লিমেন্ট মাইনাস বি এর কমপ্লিমেন্ট। তাহলে এক্স যদি এর কমপ্লিমেন্ট মাইনাস বি এর কমপ্লিমেন্ট থাকে, এটা আমি ধরে নিচ্ছি, ঠিক আছে। ধরে নিয়ে যদি এক্স এর কমপ্লিমেন্টে থাকে এবং বি এর কমপ্লিমেন্ট থাকে, এখান থেকে আমি কি ডিসিশন নিতে পারি দেখো, এক্স বিলংস টু এর কমপ্লিমেন্ট মাইনাস বি এর কমপ্লিমেন্ট, এটার মানে হলো দিস ইমপ্লাইং এক্স বিলংস টু এর কমপ্লিমেন্ট, এক্স এর কমপ্লিমেন্ট আছে অ্যান্ড মাইনাস হলে অ্যান্ড হয়, এবং এটাই থাকে না, বি এর কমপ্লিমেন্টে থাকে না, অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু বি এর কমপ্লিমেন্ট। কারণ তোমরা দেখেছো অলরেডি, কারণ তোমরা অলরেডি এই ফর্মুলাটা জানো যে এক্স যদি এ মাইনাস বি সেটের মধ্যে থাকে, এক্স বিলংস টু এ মাইনাস বি, তাহলে এটা ফর্মুলা আকারে, তাহলে এক্স এতে আছে কিন্তু এক্স বিতে নেই। এটা ফর্মুলা এর আগে দেখেছো তোমরা, যে এক্স বিলংস টু এ মাইনাস বি হওয়া মানে এক্স এতে আছে এবং এক্স ডাজ নট বিলংস টু বি, কিন্তু এক্স আমার বিতে নেই। তাহলে এটা যদি এর ক্ষেত্রে সত্য হয়, এটা যদি অরিজিনাল ফর্মুলা হয়, তাহলে এর ক্ষেত্রেও তাই হবে, এক্স বিলংস টু এর কমপ্লিমেন্ট মাইনাস বি এর কমপ্লিমেন্ট, মানে হলো এক্স বিলংস টু এর কমপ্লিমেন্ট অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু বি এর কমপ্লিমেন্ট। তাহলে এখান থেকে কি লেখা যেতে পারে, এক্স যদি বিলংস টু এর কমপ্লিমেন্ট হয় তাহলে নেই কোথায়, ডাজ নট বিলংস টু মেন সেটে নেই, কমপ্লিমেন্টে যদি থাকে তাহলে মেন সেটে থাকবে না, অ্যান্ড যেমন আছে। ডাজ নট বিলংস টু যদি বি এর কমপ্লিমেন্ট হয় তাহলে বিলংস টু কোথায় হবে, ডেফিনেটলি বিলংস টু বি হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে এর পরের লাইনটা যেটা যেভাবে লেখা যায় ঠিক সেটা সেভাবে লেখা। এরপরের লাইনটা দেখো, এরপরের লাইনটা দেখো, জাস্ট ওই লাইনটাই লিখেছি, শুধু এক্স বিলংস টু বিটা আগে লিখেছি অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু এটা পরে লিখেছি। এই যে প্রথমে ছিল এক্স ডাজ নট বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি, জাস্ট
এই লাইনটাকে ঘুরিয়ে লিখেছি, এই দিক থেকে ওই দিকে লিখেছি। এক্স বিলংস টু এটাকে আগে লিখেছি, অ্যান্ড যেমন ছিল তেমন রেখেছি। এক্স ডাজ নট বিলংস টু এ এটাকে পরে লিখেছি, অর্থাৎ এটা আগে এটা পরে। কারণ আছে, একটু পরেই বুঝতে পারবে কেন এভাবে লিখলাম। খুব স্বাভাবিকভাবেই এক্স যদি বিতে থাকে এতে না থাকে, তাহলে এক্স বিলংস টু বি মাইনাস এ। একটু আগে ফর্মুলাটা বলছিলাম যে এক্স বিলংস টু এ মাইনাস বি, মানে এতে আছে কিন্তু বিতে নেই। একই রকমভাবে এক্স বিতে আছে এতে নেই, তার মানে এক্স কোথায় আছে, বি মাইনাস এখানে। এখান থেকে উল্টো দিকে ঘুরে যাও, এক্স বিলংস টু বি মাইনাস এ মানে কি, ওপর দিকে চলে যাও, ব্যাকে যাও, তাহলে এক্স বিলংস টু এ লিখবো, অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু এ লিখবো, এক্স বিলংস টু বি লিখবো, অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু লিখবো, অর্থাৎ এখান থেকে ব্যাকে যাও, এটা আসবে। তাহলে ওই জায়গা থেকে এখানে আসতে পারি। তাহলে এই লাইনটা মানে হচ্ছে এক্স বিলংস টু বি মাইনাস এ। তাহলে এখান থেকে কি সিদ্ধান্ত নিতে পারি, তাহলে এখান থেকে যে সিদ্ধান্তে আসতে পারি সেটা হচ্ছে এটাই, যে এক্স প্রথমে ধরেছিলাম এর কমপ্লিমেন্ট মাইনাস বি এর কমপ্লিমেন্ট, এবং পরে দেখাচ্ছি এক্স আমার বি মাইনাস এতে। তাহলে ডেফিনেটলি এটা যে সাবসেট অফ এটা, যেমন ডি মর্গানস লতে দেখেছিলাম। তাহলে এর কমপ্লিমেন্ট মাইনাস বি এর কমপ্লিমেন্ট ইজ সাবসেট অফ বি মাইনাস এ, যেটাকে আমি 1 নম্বর দেখেছি। এবারে আমি দেখাবো বি মাইনাস এ যে সাবসেট অফ এটা। তার জন্য আমি অন্য একটা এলিমেন্ট ওয়াই ধরে নেবো। তাহলে পুনরায় ধরলাম যে ওয়াই বিলংস টু ডান দিকের সেটের মধ্যে। এক্স যেমন বাম দিকে সেটা ধরেছিলাম, দিয়ে একটা রেজাল্ট এনেছিলাম, দিয়ে এ কমপ্লিমেন্ট মাইনাস বি এর কমপ্লিমেন্ট সাবসেট অফ বি মাইনাস এ দেখেছিলাম 1 নম্বরে। একই রকমভাবে ওয়াই বিলংস টু বি মাইনাস এ ধরবো, দিয়ে আমি কি রেজাল্ট আনতে পারি দেখি। তাহলে ওয়াই যদি বি মাইনাস এর মধ্যে থাকে, তাহলে সেখান থেকে আমরা কি লিখতে পারি নিজেরাই বলো। তাহলে খুব স্বাভাবিকভাবেই যদি ওয়াই বিলংস টু বি মাইনাস এ হয়, তাহলে ওয়াই বিতে আছে এবং এতে থাকবে না, কারণ বি মাইনাস এ মানে বিতে থাকে, এতে থাকে না। তাহলে ওয়াই বিলংস টু বি অ্যান্ড ওয়াই ডাজ নট বিলংস টু। একই রকম ভাবে নিয়ম অনুযায়ী তাহলে ওয়াই যদি বি এর মধ্যে থাকে তাহলে থাকবে না কোথায়, ডাজ নট বিলংস টু বি এর কমপ্লিমেন্ট। ওয়াই যদি এর মধ্যে থাকে তাহলে থাকবে না কোথায়, ওয়াই বিলংস টু এর কমপ্লিমেন্ট। এবার একই রকম ভাবে এই লাইনটা আগে লিখবো, এই লাইনটা পরে লিখবো। তাহলে এবার দেখো ঘুরিয়ে লিখছি, ওয়াই বিলংস টু এর কমপ্লিমেন্টটা আগে লিখি। তাহলে দেখো ওই লাইনটা আমি জাস্ট ঘুরিয়ে লিখলাম, তাহলে ওয়াই বিলংস টু এর কমপ্লিমেন্ট আগে লিখলাম, পরে লিখলাম ওয়াই ডাজ নট বিলংস টু বি এর কমপ্লিমেন্ট। তাহলে এটা আগে লিখলাম, এটা পরে লিখলাম, একই ওই লাইনটাই, জাস্ট এটা আগে লিখলাম আর এটা পরে লিখলাম, ওই লাইনটা। এবার এখান থেকে দেখো কি সিদ্ধান্ত নিতে পারি, ওয়াই বিলংস টু এর কমপ্লিমেন্ট অ্যান্ড ওয়াই ডাজ নট বিলংস টু বি এর কমপ্লিমেন্ট। তাহলে কি এখান থেকে বলতে পারি না যে ওয়াই বিলংস টু এ এর কমপ্লিমেন্ট মাইনাস বি এর কমপ্লিমেন্ট। তাহলে খুব স্বাভাবিকভাবেই বলতে পারি যে ওয়াই বিলংস টু এর কমপ্লিমেন্ট মাইনাস বি এর কমপ্লিমেন্ট, কারণ এখান থেকে ব্যাকে যাও, ওয়াই বিলংস টু এর কমপ্লিমেন্ট মাইনাস বি এর কমপ্লিমেন্ট মানে কি, এতে আছে বিতে নেই, সেটাই লেখা আছে, এতে আছে কিন্তু বি নেই, কারণ ওয়াই বিলংস টু এর কমপ্লিমেন্ট মাইনাস বি এর কমপ্লিমেন্ট। তাহলে ধরেছিলাম ওয়াই কোথায় আছে, বি মাইনাস এতে, সেখান থেকে কি দেখালাম, ওয়াই বিলংস টু এর কমপ্লিমেন্ট মাইনাস বি এর কমপ্লিমেন্ট। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, বি মাইনাস এ ইজ এ সাবসেট অফ দিস। তাহলে 1 নম্বরে ছিল এর কমপ্লিমেন্ট মাইনাস বি এর কমপ্লিমেন্ট ইজ সাবসেট অফ বি মাইনাস, এটা আমি 1 নম্বরে দেখেছিলাম। 2 নম্বর কি দেখলাম, ডান দিকেরটা বি মাইনাস এটা, বি মাইনাস এ ইজ সাবসেট অফ এর কমপ্লিমেন্ট মাইনাস বি এর কমপ্লিমেন্ট। তাহলে 1 নম্বরে যে রেজাল্টটা দেখেছিলাম 2 নম্বরে এটা, অর্থাৎ এই যে সাবসেট অফ বি অ্যান্ড বি যে সাবসেট অফ এই টাইপের হয়ে গেছে। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর থেকে যে সিদ্ধান্ত নিতে পারি, ডেফিনেটলি এইটা সমান এটা। তাহলে অতএব 1 নম্বর এবং 2 নম্বর থেকে পাই, তাহলে 1 নম্বর এবং 2 নম্বর থেকে যে সিদ্ধান্ত আসতে পারে সেটা হচ্ছে 1 নম্বর এবং 2 নম্বর, এটা 1 নম্বর এটা 2 নম্বর, অর্থাৎ 1 নম্বর দেখছি এর কমপ্লিমেন্ট মাইনাস বি এর কমপ্লিমেন্ট সাবসেট অফ এটা, আর 2 নম্বর দেখছি বি মাইনাস এ সাবসেট অফ এটা। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর থেকে সেটের যে প্রপার্টিজ রয়েছে সেই প্রপার্টি থেকে বলতে পারি যে এর কমপ্লিমেন্ট মাইনাস বি এর কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু বি মাইনাস এ, কারণ আমরা জানি এই ইফ এই যে সাবসেট অফ বি অ্যান্ড বি যে সাবসেট অফ এ, দেন এ ইকুয়াল টু বি, সেই প্রপার্টি এখানে কাজে লাগালাম। আগে দেখেছো এ যদি সাবসেট অফ বি হয় আবার বিও যদি সাবসেট অফ এ হয়, তাহলে এ ইকুয়াল টু বি, যদি এটা যদি সত্য হয়, তাহলে এর ক্ষেত্রে 1 নম্বর 2 নম্বর একই ঘটনা আছে, সেই প্রপার্টি কাজে লাগিয়ে বলে দিতাম এটা সমান এটা। ওকে, এরপরে দেখো দীর্ঘর কিছু অঙ্ক বলছে। দীর্ঘ যেমন দেখো 1 দাগের যে অঙ্কটা ছিল, প্রমাণ ছিল একটা, যে এন অফ এ ইউনিয়ন বি সমান এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। এই যে প্রমাণটা, এই প্রমাণটা অলরেডি আমি তোমাদের করে দিয়েছি, শুধু 1 দাগের প্রমাণটা অলরেডি করা আছে, দেখবে বই খুলে। 1 দাগের যে প্রমাণটা দীর্ঘে দিয়েছে সেটা অলরেডি আমি তোমাদের করে দিয়েছি। 2 থেকে 7 পর্যন্ত যে অঙ্কগুলো আছে, অঙ্কগুলো খুবই সহজ, তোমরা নিজেরাই পারবে, নিজেরাই চেষ্টা করবে, সেই জন্য লিখেছি 2 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো নিজেরাই চেষ্টা করে করবে। হ্যাঁ, 8 এবং 9 দাগের যে অঙ্কটা আছে, 8 দাগের যেমন ভেন ডায়াগ্রামের সাহায্যে প্রমাণ, ভেন ডায়াগ্রামের সাহায্যে প্রমাণ তোমাদের পড়ে না, সেজন্য 8টাও করার দরকার নেই। এবং 9 একটা অন্য টাইপের অঙ্ক আছে, ওই ধরনের অঙ্ক পরীক্ষা তোমাদের আসে না, সুতরাং 8 এবং 9 করার দরকার নেই। তাহলে করবে একটা অলরেডি করে দিয়েছি। 2 থেকে 7 পর্যন্ত খুবই সহজ সহজ অঙ্ক, বিভিন্ন ডাটা দেওয়া আছে, সেখান থেকে বিভিন্ন রকম সেটের মান বার করতে বলেছে, নিজেরাই চেষ্টা করবে, পারবে না হলে বলবে। 8 এবং 9 পুরোপুরি বাদ দেবে, করার দরকার নেই। এবং 10-এর যে প্রমাণগুলো আছে সেগুলো তোমাকে কিছু কিছু করতে হবে। যেমন দেখো আমি একটা করে দিচ্ছি, আমি যেভাবে করে দেবো ঠিক সেভাবেই তোমার অঙ্কগুলো করবে, অর্থাৎ 10-এর দাগের প্রমাণগুলো তোমাদের কিছু করা দরকার। আমি যেমন একটা দেখিয়ে দিচ্ছি এখন, দেখো। তো
10 দাগের যে অঙ্কটা 1 নম্বরে যে অঙ্কটা ছিল প্রমাণ করতে বলেছে যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এটা একটা ফর্মুলা, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি তোমরা জানো। এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা তোমার এখন প্রমাণ করে দেখাতে হবে। কিভাবে প্রমাণ করতে হবে কিছু বলা নেই, শুধু বলা আছে প্রমাণ করে দেখাও। তাহলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এই প্রমাণটা আমি কিভাবে করবো? ওই লজিক্যালি যে কোনো একটা এলিমেন্ট বামপক্ষে ধরে নিয়ে সাবসেট দিয়ে দেখাবো। তো সেটাই একে একে করার চেষ্টা করছি, তোমরা দেখো। তো প্রথমেই আমি ধরে নিয়েছি এই সেটের মধ্যে বাম দিকে যে সেটটা আছে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন, বাম দিকে যে সেটটা সেই সেটের মধ্যে একটা এলিমেন্ট ধরে নিয়েছি এক্স, অর্থাৎ এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তো এক্স যদি এই সেটের মধ্যে থাকে তাহলে আমি কি বলতে পারবো? এক্স বিলংস টু এ ইউনিয়ন মানে তোমরা যেন অর লিখেছি, এক্স বিলংস টু বি ইন্টারসেকশন সি, এক্স বিলংস টু বি ইন্টারসেকশন সি, অর্থাৎ এক্স যদি এ ইউনিয়ন এইটা হয় তাহলে এক্স এতে আছে, ইউনিয়ন মানে অর এক্স বি ইন্টারসেকশন সি তার মধ্যে রয়েছে। জাস্ট তারপরের লাইনে তাহলে কি হবে দেখো, শুধুমাত্র সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেটা সেটাকে আমি চেঞ্জ করেছি। এক্স বিলংস টু এ যেমন ছিল রেখে দিয়েছি, অর যেমন ছিল রেখে দিয়েছি। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি ছিল? এক্স বিলংস টু বি ইন্টারসেকশন সি, ইন্টারসেকশন মানে কি অ্যান্ড, তাহলে এক্স বিলংস টু বি অ্যান্ড এক্স বিলংস টু সি, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এক্স বিলংস টু যে বি ইন্টারসেকশন সি ছিল সেটাকে আমি জাস্ট চেঞ্জ করে ভাষায় লিখেছি যে এক্স বিলংস টু বি ইন্টারসেকশন মানে অ্যান্ড এক্স বিলংস টু সি। নেক্সট লাইনে, এই লাইনটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট লাইন এই অঙ্কটার ক্ষেত্রে। এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি অ্যান্ড এক্স বিলংস টু সি ছিল। এইবারে এইটা মনে করো ব্র্যাকেটের বাইরে আছে, এক্স বিলংস টু এ অর, আমি যতটা দাগ দিচ্ছি এতটা, যতটুকু তলায় আন্ডারলাইন করলাম, যতটুকু আমি আন্ডারলাইন করলাম এক্স বিলংস টু এ অর, এক্স বিলংস টু এ অর, ভালো করে পয়েন্ট টু বি নোটেড, এক্স বিলংস টু এ থেকে অর পর্যন্ত এই এতটা জিনিস এই ব্র্যাকেটের ভিতরে ঢোকাচ্ছি। কেমন করে ঢোকাচ্ছি দেখো, তাহলে এক্স বিলংস টু এ অর প্রথমে এটা এক্স বিলংস টু বি এর সঙ্গে ঢোকাচ্ছি, তাহলে এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি, অর্থাৎ এক্স বিলংস টু এ অর এইটা বি এর সঙ্গে একবার গুণ করলাম, অ্যান্ড যেমন আছে রেখে দিলাম। এক্স বিলংস টু এ অরটাকে আবার সি এর সঙ্গে লাগাচ্ছি, দেখো এক্স বিলংস টু এ অর সি, অর্থাৎ এটা ব্র্যাকেটের বাইরে যেহেতু আছে এটা ব্র্যাকেটের ভিতরে ঢোকালে দুটো দিয়ে ঢোকাতে হবে, তাই তো? এটা ব্র্যাকেটের বাইরে, এটা এবং এটার সঙ্গে আমার রয়েছে ক্যালকুলেশন, তাহলে এটা আমার এর উপরেও কাজ করবে, এটা আমার সি এর উপরেও কাজ করবে। এক্স বিলংস টু এ অরটা যেমন বি সেটের উপরেও কাজ করবে, এক্স বিলংস টু এ অরটা আমার সি সেটের উপর একই রকম ভাবে কাজ করবে। সেই জন্য এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি এর সঙ্গে ওটা কাজ করলো, অ্যান্ড যেমন আছে মাঝখানে রয়ে গেল এক্স বিলংস টু এ অর আবার সি এর উপরেও কাজ করবে, আবার সি এর উপরেও কাজ করছে। দিস লাইন ইজ মোস্ট ইম্পর্টেন্ট লাইন, এই লাইন মনে রাখতে হবে তোমাকে। নেক্সট লাইন দেখো, তাহলে নেক্সট লাইনটা আবার কত সুন্দর চলে আসছে দেখো, তাহলে এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি, এটা মানে কি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, কারণ ইউনিয়ন মানে অর, তাহলে এইখান থেকে এইটা মানে হওয়ার এটা হয়ে গেল এটা। এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি, যেটার তলায় দাগ দিলাম আমি, যেটার তলায় দাগ দিলাম এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি, এটার মানে হলো এক্স বিলংস টু ইউনিয়ন বি। একই রকম ভাবে অ্যান্ড যেমন আছে রেখে দিয়েছি, যেটা তলায় দাগ দিয়ে এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু, যেটা মানে লিখতে পারি এক্স বিলংস টু এ ইউনিয়ন সি। তাহলে কত সুন্দর রেজাল্ট এলো, এই লাইনটা থেকে এই লাইনটা একটু শর্ট করতে। এবার এই অ্যান্ডের জায়গায় ফের আমি ইন্টারসেকশন দিয়ে লিখছি, তাহলে কিছুই করলাম না, শুধু জাস্ট অ্যান্ড মানে ইন্টারসেকশন হয়, অ্যান্ডের জায়গায় ইন্টারসেকশন, তাহলে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি অ্যান্ড মানে ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এক্স বিলংস টু এটাও আছে এবং এটা তো আছে, মানে এক্স বিলংস টু এইটা ইন্টারসেকশন এটা, তাই লিখেছি এক্স বিলংস টু এইটা ইন্টারসেকশন এটা। তাহলে কি দাঁড়ালো, এটাকে এক্স এই সেটের মধ্যে আছে ধরে নিয়ে আমি দেখলাম এক্স এলিমেন্ট এই সেটের মধ্যে আছে, তার মানে এটা যে সাবসেট অফ এটা, সেটাই লিখবো যেমন প্রমাণগুলো করা হয়। অতএব দিস সেট ইজ এ সাবসেট অফ দিস। তাহলে কি দাঁড়ালো, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি যে সাবসেট অফ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, যেটাকে 1 নম্বর। আবার ওয়াই বিলংস টু এ সেটের মধ্যে ধরবো, ধরে আমার এইটা যে সাবসেট অফ এটা দেখো, সেটা আমি দেখাচ্ছি দেখো, এগেন লেট ওয়াই বিলংস টু ডান দিকে যে সেটটা আছে সেটা। তাহলে পুনরায় যদি ধরি যে ওয়াই এলিমেন্ট যে কোনো একটা অন্য এলিমেন্ট সেটা ডান দিকে সেটের মধ্যে রয়েছে, অর্থাৎ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এটা ওয়াই এর মধ্যে আছে ধরে নিলাম। তাহলে সেখান থেকে কি কনস্ট্যান্ট নিতে হবে, তো ওয়াই বিলংস টু এইটা ইন্টারসেকশন মানে অ্যান্ড ওয়াই বিলংস টু এটা, একই ব্যাপার। ওয়াই এটার মধ্যে আছে সেই জন্য ওয়াই আমার এটার মধ্যেও আছে, ইন্টারসেকশন অ্যান্ড লিখলাম, ওয়াই আমার এটার মধ্যেও আছে। এরপরের লাইনটা তাহলে কি লিখবো, এরপরটা তো কোনো ব্যাপার নেই, ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি মানে ওয়াই এতে আছে অথবা বিতে আছে, ওয়াই এতে আছে অথবা বিতে আছে, অ্যান্ড ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি মানে ওয়াই এতে আছে, ইউনিয়ন মানে অর ওয়াই বিলংস টু সি। এই লাইনটা খুবই সহজ। এরপরের লাইনটা যেটা আগের বারের ক্ষেত্রে বলেছিলাম যে ওই লাইনটা ইম্পর্টেন্ট, এর ক্ষেত্রে এবার এই যে লাইনটা লিখবো এটাও খুব ইম্পর্টেন্ট। এই দেখো ওয়াই বিলংস টু এ অর এখানেও আছে এখানেও আছে, ভালো করে লক্ষ্য করো,
এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ওয়াই বিলংস টু এ আর এখানেও আছে, এখানেও ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ওয়াই বিলংস টু এ আর, সেন ওয়াই বিলংস টু এ আর কমন নেওয়ার মতো কমন নিয়ে নিচ্ছি, ওয়াই বিলংস টু এ আর কমন নেওয়ার মতো কমন নিচ্ছি, দিয়ে ব্র্যাকেট শুরু করছি। ভালো করে লক্ষ্য করো, ওয়াই বিলংস টু এ আর এখানেও আছে ব্র্যাকেটের মধ্যে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, এখানেও ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে, দু জায়গাতে রয়েছে, সেই জন্য ওয়াই বিলংস টু এ আরটাকে আমি কমন নিয়ে নিলাম, মানে কমন তো না, জাস্ট কমন নেওয়ার মতো, তাহলে ওয়াই বিলংস টু এ আরটাকে কমন নিয়ে নিলাম, ব্র্যাকেটে বাইরে দিলাম। তাহলে ওয়াই বিলংস টু এ আর যদি কমন নিই তাহলে পড়তে হবে কে, ওয়াই বিলংস টু বি অ্যান্ড ওয়াই বিলংস টু সি, এটা আমার পড়তে থাকবে, সেটাই লিখলাম ওয়াই বিলংস টু বি অ্যান্ড ওয়াই বিলংস টু সি। তো যদি কমন নিয়ে নিই তাহলে কি হয়ে যাবে, তাহলে ওয়াই বিলংস টু বি ব্র্যাকেটের মধ্যে পড়তে হবে, যেটা পড়তে হবে এখানে কি পড়তে হবে, ওয়াই বিলংস টু সি, অ্যান্ড যেমন ছিল রয়ে যাবে, অ্যান্ড যেমন ছিল রয়ে যাবে। তাহলে যদি কমন নিই ওয়াই বিলংস টু বি অ্যান্ড ওয়াই বিলংস টু সি হয়ে যাবে। এরপরের লাইন দেখো, এরপরের লাইন ঠিক যেটা লেখা যায় সেটা, ওয়াই বিলংস টু এ আবার যেমন আছে লিখে দিয়েছি, ওয়াই বিলংস টু বি ইন্টারসেকশন সি, অ্যান্ড মানে ইন্টারসেকশন, ওয়াই বিলংস টু এ অর যেমন ছিল রেখে দিয়েছি, ব্র্যাকেটের ভিতরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে লাইনটা ওয়াই বিলংস টু বি অ্যান্ড ওয়াই বিলংস টু সি, এটা মানে হলো ওয়াই বিলংস টু বি ইন্টারসেকশন সি। এখান থেকে ব্যাকে যাও না, কি ব্যাপার, ওয়াই বিলংস টু বি ইন্টারসেকশন মানে ওয়াই বিলংস টু বিতে আছে এবং ওয়াই বিলংস টু সিতে আছে, সেটা তাহলে এদিক থেকে ওদিকেও যেমন যাওয়া যায়, ওদিক থেকে এদিকেও তেমন আসা যায়। তাহলে এইবার এই লাইন থেকে যে সিদ্ধান্ত নেবো সেটা দেখে নাও, এই লাইন থেকে যেটা লিখবো সেটা হচ্ছে এটা অরের জায়গায় ইউনিয়ন, ওয়াই বিলংস টু এ আর ওয়াই বিলংস টু বি ইন্টারসেকশন সি, অরের জায়গায় ইউনিয়ন, তাহলে ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। দেখো কি ছিল, ওয়াই এলিমেন্টটা ডান দিকের সেটের মধ্যে ধরে বাম দিকে দেখিয়ে দিলাম, তাহলে অবশ্যই ডান দিকে যে সেটটা ছিল সেটি যে সাবসেট অফ এটা, সেটা লিখছি এবার। সো ক্লাস 2 নম্বরে কি দেখাতে পারলাম, তাহলে ডান দিকের সেট ইজ এ সাবসেট অফ বাম দিকের সেট, তাহলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি ইজ এ সাবসেট অফ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটা 2 নম্বর। আর 1 নম্বরে দেখিয়েছিলাম এটি যে সাবসেট অফ এটা, তাহলে 1 নম্বর এবং 2 নম্বর থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি, তাহলে 1 নম্বর ছিল বাম দিকেরটা যে সাবসেট অফ ডান দিকেরটা, অর্থাৎ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি যে সাবসেট অফ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এটা 1 নম্বরে। 2 নম্বরে আমরা এটা দেখলাম, তাহলে 1 নম্বর এবং 2 নম্বর থেকে যে সিদ্ধান্ত আসতে পারে সেটা হচ্ছে এই সেটটা এবং সেই সেটটা সমান, ঠিক আছে, তাহলে প্রমাণ হয়ে গেল। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর থেকে লিখে নেবে এটা, যে 1 নম্বর এবং 2 নম্বর থেকে আমরা পাই যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, তাহলে আমার প্রমাণ হয়ে গেল। এরপরে দেখো 11 দাগের অঙ্ক, হেডিংয়ে লেখা আছে বীজগাণিতিক সূত্রের সাহায্যে প্রমাণ করো, কতগুলো প্রমাণ করতে দেওয়া আছে, গোটা চারেক অঙ্ক, সে অঙ্কগুলো কিন্তু প্রমাণের হেডলাইন্স বলে দেওয়া আছে, মানে কিভাবে প্রমাণ করবে সেটা বলে দেওয়া আছে, বলে দেওয়া আছে বীজগাণিতিক সূত্রের সাহায্যে প্রমাণ করতে। এখন এই বীজগাণিতিক সূত্রের সাহায্যে যদি প্রমাণ করে লেখা থাকে আর তুমি যদি লজিক্যালি প্রুভ করো, তো আগের প্রমাণগুলো যেভাবে করলাম এক্স বিলংস টু ধরে, তাহলে কিন্তু হবে না। এই লাইনটা যদি উল্লেখ থাকে যে বীজগাণিতিক সূত্রের সাহায্যে প্রমাণ করো, তাহলে বীজগণিতের যে সূত্র আছে সেই সূত্র দিয়ে প্রমাণ করতে হবে, অন্য কোনোভাবে প্রমাণ করলে হবে না। কিন্তু যদি কোনো কিছু লেখা না থাকে শুধু প্রমাণ করতে বলে, তাহলে তুমি যা ইচ্ছা তাই করতে পারো, সে বীজগণিত লাগাতে পারো বা লজিক্যালি লাগাতে পারো বা ভেন ডায়াগ্রামও লাগাতে পারো। কিন্তু যদি বলে দেয় যে বীজগাণিতিক সূত্রের সাহায্যে প্রমাণ করো, তাহলে বীজগাণিতিক সূত্র ছাড়া অন্য কোনো সূত্রের সাহায্যে প্রমাণ করা যাবে না। যেমন 11 থেকে দেখো, আমি 2 এর অঙ্কটা প্রমাণ করে দেখাচ্ছি কিভাবে বীজগাণিতিক সূত্রের সাহায্যে এই প্রমাণগুলো করতে হয়, একটা করে করে দেখাচ্ছি। 11 থেকে 2-এরটা দেখো, এই অঙ্কটা প্রমাণ করতে বলেছে বীজগণিতিক সূত্রের সাহায্যে যে এ ইউনিয়ন বি মাইনাস এ সমান এ ইউনিয়ন বি, এটা প্রমাণ করতে হবে। এটা তুমি লজিক্যালিও প্রুভ করতে পারো, ভেন ডায়াগ্রামের সাহায্যে প্রমাণ করতে পারো, বীজগণিতিক সূত্রের সাহায্যে প্রমাণ করতে পারো। কিন্তু যেহেতু এখানে উল্লেখ করে দিচ্ছে বীজগণিতিক সূত্রের সাহায্যে প্রমাণ করে 11 থেকে, সুতরাং বীজগণিতিক সূত্র ছাড়া অন্য কোনো সূত্র তুমি অ্যাপ্লাই করতে পারো না। বীজগণিতিক সূত্র কোনগুলো, ওই তোমার অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, কমিউটেটিভ প্রপার্টি, আইডেন্টিটি প্রপার্টি, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, এই যে সূত্রগুলো ছিল তাই না, সংযোগ বিনিময় পূরক, এই যে সূত্রগুলো ছিল, এই সূত্রগুলোর সাহায্যে, এই সূত্রগুলোকে বলে বীজগাণিতিক সূত্র, ঠিক আছে। এই সূত্রের সাহায্যে তোমাকে অঙ্কগুলো করতে হবে, এখানে কোনো বিলংস টু ধরে করা যাবে না। তো কিভাবে বীজগণিতিক সূত্রের সাহায্য করছি, 11 থেকে 2 অঙ্কটা একটু কিছু দেখো কিভাবে করছি। বাম পক্ষে দেখো এ ইউনিয়ন বি মাইনাস এ ইউনিয়ন বি মাইনাস, এটার মানে কি, এ ইউনিয়ন যেমন আছে রেখে দিয়েছি, এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে বি মাইনাস এ মানে কি, বি ইন্টারসেকশন এর কমপ্লিট, মানে বিতে আছে এতে নেই, বি মাইনাস এ মানে কি বিতে আছে এতে থাকে না, সেজন্য বি এবং এ কমপ্লিমেন্ট, মানে বিতে আছে এতে নেই, বি মাইনাস এ একটু আগে আমরা দেখছিলাম এক্স বিলংস টু বি মাইনাস এতে, বি মাইনাস এ মানে কি বিতে থাকে কিন্তু এতে থাকে না, তাহলে এতে থাকে না মানে কমপ্লিমেন্ট আছে। তাহলে এক্স ধরে যেমন করতে হয় এখানেও তাই মনে মনে ভাবতে হয় যে এ ইউনিয়ন বি মাইনাস এ, এটা মানে হচ্ছে এ ইউনিয়ন বি মাইনাস এ, এই সেটটাও যা, আর বি ইন্টারসেকশন এর কমপ্লিমেন্টও তাই, অর্থাৎ বি মাইনাস এ এটা মানেও যা, বি ইন্টারসেকশন এর কমপ্লিমেন্টও তাই, সেই জন্য এই লাইনটা আর এই লাইনটা সেম, একই সূত্র। এরপরের লাইন লিখলাম তো এ ইউনিয়ন বি ইন্টারসেকশনের কমপ্লিমেন্ট, এটার বন্টন সূত্র এখানে কাজে লাগছে, লিখে দিয়েছি বন্টন সূত্র, এ ইউনিয়নটা এখানেও ডিস্ট্রিবিউট হচ্ছে এখানেও ডিস্ট্রিবিউট হচ্ছে, বন্টন মানে ডিস্ট্রিবিউট প্রপার্টি, তাহলে এ ইউনিয়ন বি,
অর্থাৎ ইউনিয়নটা ভিতরে ঢুকেছে ব্র্যাকেট, তাহলে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, অ্যান্ড যেমন ছিল অ্যান্ড তেমন আছে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, বি এ ইউনিয়ন এর কমপ্লিমেন্ট, এ ইউনিয়ন, অর্থাৎ এ ইউনিয়নটাকে ব্র্যাকেটের ভিতরে এক কথায় ঢোকাচ্ছে, সেটাকে বলে বন্টন সূত্র, সেজন্য লিখেছি বন্টন সূত্র সাহায্যে পাই। তাহলে এ ইউনিয়নটা এই ব্র্যাকেটের ভিতরে ঢোকাচ্ছে, তাহলে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, ইন্টারসেকশন যেমন ছিল ইন্টারসেকশন তেমন আছে, এ ইউনিয়ন এর কমপ্লিমেন্ট, এ ইউনিয়ন এর কমপ্লিমেন্ট, ঠিক আছে। তো অর্থাৎ এই লাইনটার পরে এই লাইনটা যেটা হলো সেটা হচ্ছে কি, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি বা বন্টন সূত্র। এই পাশে এই সূত্রগুলো কিন্তু লিখে দিতে হবে, না লিখলে হবে না। এরপরটা দেখো, এ ইউনিয়ন বি যেমন ছিল রেখে দিয়েছি, ইন্টারসেকশন যেমন ছিল রেখে দিয়েছি, এ ইউনিয়ন এর কমপ্লিমেন্ট মানে ইউনিভার্সাল সেট। তোমরা দেখেছো ইউনিভার্সাল সেট করতে গিয়ে যে কোনো একটা সেট এবং তার কমপ্লিমেন্ট সেটের ইউনিয়ন যদি করি, তাহলে আমার মেন সেট অর্থাৎ ইউনিভার্সাল সবথেকে বড় যে বৃহত্তর সেট, সার্বিক সেট, সেই সার্বিক সেটটা ক্যাপিটাল ইউ, সেই ক্যাপিটাল ইউ দ্বারা প্রকাশ করেছি। অর্থাৎ এ ইউনিয়ন এর কমপ্লিমেন্ট হচ্ছে ইউনিভার্সাল সেট ইউ, এই যে পূরক সূত্র বা কমপ্লিমেন্ট ল, সেই ল থেকে আমি পেয়েছি যেটা হচ্ছে ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। অর্থাৎ এ ইউনিয়ন এর কমপ্লিমেন্ট ফর্মুলা ইউনিভার্সাল সেট হয়, সেটা লিখেছি। ইন্টারসেকশন যেমন ছিল রেখে দিয়েছি, ইউনিভার্সাল সেট যেমন রেখে দিয়েছি। এবার এই সেটটা এবং এই সেটটার মধ্যে যদি ইন্টারসেকশন করি, কোনো একটা ছোট সেট এবং একটা বড় ইউনিভার্সাল সেট, তাদের মধ্যে যদি ইন্টারসেকশন, তাহলে কোনটা ফিরে আসবে? অবশ্যই ছোট সেটটা ফিরে আসবে। ইন্টারসেকশন মানে কমন পার্সন, তাহলে এটা একটা বিরাট বড় সেট ইউনিভার্সাল সেট ইউ, এটা একটা এ ইউনিয়ন বিটা কি ছোট সেট, তাহলে একটা ছোট সেট আর ইউনিভার্সাল সেটটার মধ্যে ছোট সেট ঢুকেছে, ইউনিভার্সাল সেটের মধ্যে তাদের মধ্যে যদি ইন্টারসেকশন করা হয়, তাহলে কে ফিরে আসবে? আমার এ ইউনিয়ন বিটাই ফিরে আসবে। সুতরাং সেটা, তাহলে ওদের মধ্যে যদি ইন্টারসেকশন করি, তাহলে আমার এ ইউনিয়ন বি নিজেই ফিরে আসবে, সেজন্য সেটা সমান অবশ্যই আমি লিখতে পারি এ ইউনিয়ন বি। আর সেটাই আমার প্রমাণ করতে বলেছে যে এ ইউনিয়ন বি মানে সে সমান দেখাও যে এ ইউনিয়ন বি। তাহলে এই যে জিনিসটা, এই যে বন্টন সূত্রের সাহায্যে এই লাইনটা পেলাম, এই লাইনটা পেলাম কমপ্লিমেন্ট ল, পূরক সূত্রে যে সার্বিক সম্বন্ধ ইউনিভার্সাল সেট, এটা সূত্র, এগুলো বীজগণিতিক সূত্র। এই যে 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 সূত্রের সাহায্যে যে যে লাইনটা পাচ্ছি, সেটা কিন্তু অবশ্যই পাশে লিখে দিতে হবে, এটা কিন্তু এর একটা প্রসেস। যদি না লেখো কিন্তু টোটাল ফুল মার্কস থেকে এক কম পাবে। অর্থাৎ কি কারণে এই লাইনটা থেকে এই লাইনটা হলো, বা এই লাইন থেকে এই লাইনটা হচ্ছে, এই কারণগুলো তোমাকে অবশ্যই যতটা সম্ভব উল্লেখ করবে, যতটুকু পারবে উল্লেখ করবে। হ্যাঁ, ঠিক আছে। এইভাবে বীজগণিতিক সূত্র অ্যাপ্লাই করে বাকি প্রমাণগুলো করার চেষ্টা করবে, ঠিক আছে। এরপরে দেখবে তোমাদের 12 দাগ থেকে 22 দাগ পর্যন্ত বিভিন্ন লেখা অঙ্ক আছে, ভাষায় লেখা অঙ্ক আছে। এই ভাষায় লেখা অঙ্ক সেটার ক্ষেত্রে সাধারণত পড়ে না, সেজন্য 12 থেকে 22 দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো তোমাদের জন্য প্রয়োজন নেই, তোমাদের করার দরকার নেই। হ্যাঁ, এগুলো তোমরা ওই 11 দাগের যে বীজগণিতিক সূত্রের সাথে প্রমাণ ওই পর্যন্ত করলেই তোমাদের জন্য এনাফ। হ্যাঁ, আর 12 থেকে 22 যে ভাষায় লেখা বিভিন্ন অঙ্কগুলো রয়েছে, ওই অঙ্কগুলো তোমাদের জন্য না, ওগুলো তোমাদের প্রয়োজন নেই। ওগুলো তোমাদের সাধারণত 11-12 সিলেবাসে ওগুলো কখনোই বোর্ডের পরীক্ষায় পড়ে না, বা মিশনের যে পরীক্ষা হয় সে পরীক্ষাতেও পড়ে না। কেউই ফেলে না, টেস্টে বলো, বোর্ডের পরীক্ষায় বলো, বা মিশনের যে বিভিন্ন টার্মিনাল টেস্ট হয়, ইউনিট টেস্ট হয়, সেখানেও কখনো এই পরীক্ষায় এই প্রশ্নগুলো আসে না। সেগুলো ওগুলো তোমাদের অযথা সময় নষ্ট করার দরকার নেই। সেজন্য 12 থেকে 22 পর্যন্ত তোমরা করবে না। 11 দাগের যে 4টে সূত্র আছে, সেই সূত্রের প্রমাণগুলো জাস্ট তোমরা করে নেবে, ওই পর্যন্ত করলেই তোমাদের হবে, ঠিক আছে। এই সেটের মোটামুটি, এরপরে যদি আজ সমস্যা হবে আমাকে বলবে, করে দেবো। এই পর্যন্ত আজকে।